একটি প্রাচীন জমিদার বাড়ি। বাড়ির মালিকের সংগ্রহে ছিল একের পর এক দুর্লভ অমূল্য রত্ন। কিন্তু একদিন হঠাৎ উধাও হয়ে গেল সেই সমস্ত রত্ন। দরজা জানলা বন্ধ, বাইরে পাহারা, তবু কিভাবে ঢুকলো চোর? আর এই চুরির ঘটনার সঙ্গে কি সত্যি জড়িয়ে আছে কোনো অশরীরী রহস্য? কারণ রাতের অন্ধকারে সেই বাড়ির একটি বন্ধ ঘরে দেখা গিয়েছে এক রহস্যময় ছায়া মূর্তি, যে ছায়া যেন কিছু একটা খুঁজছে। কিন্তু ছায়ার আড়ালে কি সত্যি কোনো অতৃপ্ত আত্মা, নাকি মানুষের বুদ্ধি আর লোভ মিলে তৈরি করেছে আরো ভয়ঙ্কর এক খেলা? এই রহস্যের জট খুলতে হাজির হয়েছেন লালবাজার গোয়েন্দা বিভাগের তুখোড় গোয়েন্দা ত্রৈলোক্যনাথ সেন ওরফে তিলক। আর তাঁর এই বিস্ময়কর তদন্তের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবেন তাঁরই বন্ধু ও সহকর্মী দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। তাহলে আলো নিভিয়ে মন দিয়ে শুনুন আমাদের আজকের কাহিনী, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে মানিক চোর। কাগজগুলো সিমন সাহেবের টেবিলে গিয়ে রেখে এসেছো তো? ওনার আসার সময় হয়ে এলো। কাগজগুলো রেডি না দেখলে রাগারাগি করবেন। আগে হ্যাঁ দারোগা বাবু, আমি সব গুছিয়ে রেখে এসেছি। আর এই নিন কুসুমপুরের ডাকাতির কেস ফাইলটা আপনি যে পাঠিয়েছিলেন। হ্যাঁ, রাখো এখানে। আর শোনো বলরাম, বলছি কি, ভেতরে আসবো? আরে ত্রৈলোক্য যে, আয় আয় আয়, ভেতরে আয়। কতদিন পর তোর এই শ্রীমুখখানা দেখলাম। হ্যাঁ, বস বস বস, এখানে বস। বলরাম, তুমি এখন যাও, পরে আবার আমি ডেকে নেব। আর নকুরকে বলো 2 কাপ চা এখানে পাঠিয়ে দিতে। আচ্ছা স্যার। বলরাম ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে যেন এক স্বস্তির আবহ নেমে এলো। বহুদিন পর 2 পুরনো বন্ধুর দেখা। এবারে বল, কি খবর? কেমন আছিস? কোথায় ছিলিস এতদিন? সেই যে জমিদার বরদাচরণের ছোট ছেলেটার অপহরণের কেসের তদন্ত করতে হাতিমপুর গেলি, তারপর থেকে তো তোর আর কোনো পাত্তাই নেই রে। 7 দিনের মধ্যে কেসটা সমাধান করে ছেলেটাকে উদ্ধার করেছিলি, এ পর্যন্তই খবর জানি। তারপর সিমন সাহেব বললেন তুই নাকি চিঠি লিখে ছুটি বাড়ানোর আবেদন করেছিস। ব্যাপারটা কি? সত্যিই ছুটি কাটাচ্ছিলি, নাকি চুপি চুপি আবার অন্য কোনো রহস্যের পিছু নিয়েছিলি? না মানে, তোকে তো আমি আজকে থেকে চিনি না। হাত পা গুটিয়ে বসে থাকার ছেলে তুই কোনোদিনই ছিলি না। আরে আরে, আগে শান্ত হ। একে একে সব বলছি। তুই তো জানিসই সিমন সাহেব হাতিমপুরের কেসটা যতখানি সম্ভব গোপনীয়ভাবে তদন্ত করতে বলেছিলেন। গেলাম, তদন্ত করলাম। কেসটা অতটাও জটিল কিছু ছিল না, বুঝলি। কাজেই সমাধান করতেও বেশি সময় লাগেনি। সে গল্প তোকে অন্য একদিন শোনাবো। এবার বলি ছুটির কথা। শোন, হাতিমপুর থেকে বেরোলেই যে গ্রামটা পড়ে, সেখানে আমার এক পুরনো বন্ধু থাকে। বহুদিন তার সঙ্গে দেখা হয়নি। ভাবলাম ফেরার পথে একদিন ওর বাড়ি থেকে ঘুরেই যাই। কিন্তু সেখানে গিয়ে এমন এক ঘটনার মধ্যে জড়িয়ে পড়লাম যে একদিনে থাকার পরিকল্পনাটা বাধ্য হয়েই কয়েকদিন বাড়াতে হলো। তাই নাকি? বলিস কি? তা কি এমন ঘটনা ঘটেছিল শুনি। নমস্কার, আমি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। এর আগের গল্পে আপনারা আমার সঙ্গে ঠনঠনের সেই মুচির বাড়ির খুনের ঘটনার তদন্তে সাক্ষী হয়েছিলেন। তবে আজ আপনাদের যে কাহিনী শোনাতে চলেছি, সেটি আমার নিজের তদন্ত করা কোনো মামলার গল্প নয়। এটি আমার বন্ধু তথা সহকর্মী লালবাজার গোয়েন্দা বিভাগের এক খ্যাতনামা এবং তুখোড় গোয়েন্দা ত্রৈলোক্যনাথ সেনের সমাধান করা এক বিস্ময়কর ঘটনার কাহিনী। একটু আগেই আপনারা আমাদের কথোপকথনের কিছুটা অংশ শুনলেন। সেই আলাপচারিতায় ত্রৈলোক্য যে ঘটনার কথা উল্লেখ করেছিল, আজ সেই ঘটনার কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বেলা গড়িয়ে এখন প্রায় মধ্যদুপুর। চারিদিকে রোদ খাঁ খাঁ করছে। মেঘহীন নির্মল আকাশ থেকে যেন আগুন ঝরছে। গরম হাওয়ার ঝাপটা মুহূর্তেই শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ধুলোবালি বাতাসে পাক খেতে খেতে
এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এমন দমকা হাওয়া যে রাস্তায় মানুষদের দেখা তো দূরের কথা, পশু পাখিরাও যেন কোথাও আশ্রয় নিয়েছে। বসন্তকাল হলেও বিষমপুর গ্রামের চারপাশে যেন এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে আছে। এই নির্জন গ্রামের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে এক অশ্বারোহী যুবক। হাজারিবাগ জেলার অন্তর্গত বিষমপুর। জনবসতি কম হলেও একসময় যথেষ্ট সমৃদ্ধ ছিল এই গ্রাম। এখানকার জমিদার তারাপদ বোস। অশ্বারোহী যুবকটির বয়স 30-এর কাছাকাছি, সুদর্শন, মার্জিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন। দীর্ঘ পথ পেরিয়ে আসার ক্লান্তি তার মুখে স্পষ্ট। ঘামে ভিজে রয়েছে সারা শরীর। তার বিশ্বস্ত ঘোড়াটিও সমান ক্লান্ত, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। অবশেষে সে এক বিশাল প্রাসাদোপম বাড়ির সামনে এসে থামল। এক লাফে ঘোড়া থেকে নেমে প্রাণীটার গায়ে স্নেহ ভরে হাত বুলিয়ে লাগাম বেঁধে দিল সে। মুখে ফুটে উঠল স্বস্তির একটুখানি হাসি। বাড়িটার দিকে এগোতেই চারপাশের দৃশ্য তার চোখে পড়ল। 3 দিক জুড়ে বিশাল উদ্যান, সামনে বিস্তীর্ণ খোলা মাঠ। উত্তর ও পূর্ব দিকে সারি সারি আম, কাঁঠাল আর নারকেল গাছ। পশ্চিম দিকে নানা রকম শাকসবজির চাষ। দক্ষিণের মাঠ জুড়ে বাহারি ফুলের বাগান। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও কোথাও যেন এক অবহেলার ছাপ। সদর দরজার সামনে এসে সে দেখল দরজায় তালা ঝুলছে। অবাক হয়ে চারপাশে তাকাতেই দূরে বাগানের মধ্যে এক বৃদ্ধকে গাছের পরিচর্যা করতে দেখল। সে দ্রুত এগিয়ে গেল বৃদ্ধর দিকে। বলছি, হরিসাধন বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, তিনি বাড়িতেই আছেন। কর্তা বাবুর মৃত্যুর পর তিনি প্রায় সবসময় বাড়িতেই থাকেন। একবার কি তাকে খবর দিতে পারবেন? বলবেন ত্রৈলোক্যবাবু দেখা করতে এসেছেন। এক মুহূর্ত দেরি না করে বৃদ্ধ তালাবন্ধ দরজার তালা খুলে ভেতরে চলে গেলেন। তিনি চোখের আড়াল হতেই ত্রৈলোক্য বাড়িটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। এত বড় বাড়ি, অথচ এমন করুণ অবস্থা। বাগান, মাঠ সবই তো অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। হরিসাধনের বাবা তো অত্যন্ত ধনী মানুষ ছিলেন। তার মৃত্যুর পরে বিশাল সম্পত্তির মালিক এখন হরিসাধন। তাহলে বাড়িটার এমন দশা কেন? চারপাশে এমন অযত্নে ফেলে রাখার কারণটা কি? কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলেন। বাবু, এই যে শুনছেন, আপনি ভেতরে আসেন। ত্রৈলোক্য বৃদ্ধের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাইরের জীর্ণ অবস্থা দেখে যতটা বিস্ময় জেগেছিল, ভেতরে ঢুকে তার থেকেও বেশি হতাশ হতে হয়। নিচতলায় অনেক ঘর, কিন্তু বছরের পর বছর ব্যবহারের অভাবে প্রায় সবই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। সিঁড়ি বেয়ে যখন তারা দোতলায় উঠছে, তখন ত্রৈলোক্যর চোখে পড়ল ধাপে ধাপে ভাঙন। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, সর্বত্র অবহেলার ছাপ। দোতলায় এসে বৃদ্ধ একটি ঘরের সামনে দাঁড়ালেন। আপনি ভেতরে যান বাবু, এই ঘরেই আছেন। ত্রৈলোক্য ঘরে ঢুকতেই দেখল নরম গদির ওপর বসে বই পড়ছেন হরিসাধন। মুখ তুলে বন্ধুকে দেখা মাত্র তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বইটা পাশে রেখে প্রায় ছুটেই এগিয়ে এলেন। তিলক, এসেছিস তুই? শেষ পর্যন্ত আমাকে মনে পড়লো। তাহলে কি করে আমার খোঁজ পেলি বলতো? বন্ধুকে সামনে পেয়ে যেন আনন্দ সামলাতে পারছিল না হরিসাধন। ছোট ছেলের মতো উচ্ছ্বসিত হয়ে ত্রৈলোক্যের হাত ধরে তাকে গদির ওপর বসিয়ে নিজেও পাশে বসল। বন্ধুর এই অকৃত্রিম ভালোবাসা দেখে ত্রৈলোক্যের মুখেও মৃদু হাসি ফুটল। আসলে শিকারে এসেছিলাম, ফেরার পথে ভাবলাম তোদের বাড়ি থেকে একবার ঘুরেই যাই। পশ্চিমে শেষবার দেখা হওয়ার সময় তুই বলেছিলিস খুব তাড়াতাড়ি ফিরবি, তাই কাছের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকেই তোর ঠিকানাটা পেলাম। তাহলে আমার দুর্দশার কথাও নিশ্চয়ই শুনেছিস? হ্যাঁ রে ভাই, তোর বাবার চলে যাওয়ার কথা শুনে খুব কষ্টও পেয়েছিলাম। শুধু এইটুকুই শুনেছিস?
হ্যাঁ মানে আর কি বা হতে পারে? বাবাকে হারানোর চেয়ে বড় দুঃখ একজন সন্তানের জীবনে আর কিছু আছে কি? তবে তোর গলাটা শুনে মনে হচ্ছে আরো কিছু। সব বলবো, শুনে দেখ এর থেকেও বড় সর্বনাশ মানুষের জীবনে নেমে আসতে পারে কিনা। দেখ তাহলে আর দেরি করিস না, সবটা খুলে বল আমায়। সেসব পরে হবে, আগে বল আজ এখানে থাকবি তো? আরে সেই কারণেই তো এসেছি। তা তোর চাকর বাকরদের দেখছি না, কোথায় তারা? আর ঘোড়াটা বাইরে দাঁড়িয়ে। চাকর এখন আর কোথায়, এখন শুধু দুজন আছে, একজন বুড়ো মালি আর পুরনো বৃদ্ধ মাধা। বাকিদের সবাইকে বিদায় দিতে হয়েছে, সব বলবো তোকে। ও, তবে মাধা আছে শুনে নিশ্চিন্ত হলাম। এমন কাজ নেই যে সে পারে না। ব্রাহ্মণের ছেলে, কিন্তু শক্তি যেন অসুরের। তা কোথায় সে? তা ঠিক বলেছিস, দাঁড়া তুই বস, আমি ডাকছি ওকে। ওরে মাধা, কই গেলি রে? একটিবার এদিকে আয় তো। আসছি বাবু। বাবু বলেন। বাইরে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, ওটা তিলকের, আমার প্রাণের বন্ধু এসেছে। ঘোড়াটাকে খুব যত্নে রাখবি আর চোখে চোখে রাখবি, কেমন? আর এখনকার মতন তাড়াতাড়ি ওই তিলকের খাওয়ার ব্যবস্থাটা কর, যা। মাধা ত্রৈলোক্যকে বহুদিন চেনে। পশ্চিমে থাকাকালীন হরিসাধনের সঙ্গে সেও ছিল। তখন থেকেই ত্রৈলোক্যের প্রতি তার গভীর শ্রদ্ধা। তবু আজ তার মুখে স্পষ্ট বিস্ময়। কি বললেন বাবু? ত্রৈলোক্যনাথ বাবু এসেছেন? উনি এখানে? এক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে সে হেসে বলল, সে তো খুবই ভালো কথা। আমি এখনই ঘোড়ার ব্যবস্থা করছি, তারপর বাবুর খাবারও নিয়ে আসছি। এখনই এখনই আসছি। ত্রৈলোক্যনাথ জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও জাতপাতের সংকীর্ণতায় তার কোনো বিশ্বাস ছিল না। হরিসাধন শূদ্র বংশের সন্তান, তবু তার বাড়িতে খাওয়া দাওয়া, ওঠা বসা বা রাত্রিযাপন করতে তার কোনো দ্বিধা ছিল না। পশ্চিমে থাকার সময় প্রায় প্রতিদিনই হরিসাধনের বাড়িতে যাতায়াত ছিল তার। ছোটবেলা থেকেই দুজনের পরিচয়, সমবয়সী, সমমর্যাদার, আর সেই থেকেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়েছে বছরের পর বছর। কি তৃপ্তি করে খেলাম রে। রান্নাটা দারুণ হয়েছে হরি। কতদিন পর সেই পুরনো স্বাদ আবার পেলাম। কোথায় আর তোর জন্য আগের মতন আয়োজন করতে পারলাম বল? এখন যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকুই। খাওয়া দাওয়া সেরে দুজনে আবার গদির ওপর আরাম করে বসল। অনেক দিন পর দেখা, তাই গল্পের যেন শেষ নেই। নানা প্রসঙ্গের পর হঠাৎই হরিসাধনের মুখটা গম্ভীর হয়ে উঠল। তিলক, আর 1 মাস পরে এলে হয়তো আমাকে আর এখানে দেখতে পেতিস না। আমার সব সম্পত্তি বন্ধক রাখা আছে, আগামী 1 মাসের মধ্যে সেগুলো ছাড়াতে না পারলে সব বিক্রি হয়ে যাবে। তারপর ভিখারির মতো লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হবে আমাকে, একেবারে ভিখারির মতো। এসব কি বলছিস হরি? এমনটা হলো কি করে? তোদের তো বিপুল সম্পত্তি ছিল। তোর বাবা যে অত্যন্ত সৎ মানুষ ছিলেন তা তো আমি জানি। তিনি সম্পত্তি নষ্ট করবেন না, না, এটা তো বিশ্বাসই হয় না। তুই তো বলেছিলিস তার একমাত্র নেশাই ছিল দামি দামি রত্ন সংগ্রহ করা। তোদের কাছে অমূল্য সব রত্ন ছিল, সেগুলো বিক্রি করলেও তো পরিস্থিতি সামলানো যেত। নিশ্চয়ই এখনো আছে সেগুলো। কিরে বল, চুপ করে আছিস কেন? সেই রত্নগুলোর জন্যই তো আজ এই সর্বনাশ রে তিলক। ওগুলোর কারণেই বাবা প্রাণ হারালেন। সব রত্ন চুরি হয়ে গেছে, একটাও নেই, একটাও না। কি বলছিস হরি? এই যে বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, পুলিশে খবর দিয়েছিলি? তারা কিছু করতে পারেনি? পুলিশ? ওরাও আর কি করবে, কিছুই করতে পারেনি। তার মানে একেবারে তদন্তই বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, একরকম তাই বলতে পারিস। আচ্ছা হরি, তোর বাবা মারা গেলেন কি করে? তুই তো জানিস ওই রত্নগুলোর প্রতি বাবার কি অসম্ভব টান ছিল। সেগুলো একসঙ্গে হারিয়ে যাওয়ার ধাক্কা তিনি আর সামলাতে পারেননি। সেই শোকই ওকে শেষ করে দিল। কিছুদিনের মধ্যেই চলে গেলেন।
শেষ কথাগুলো বলতে বলতেই হরিসাধনের গলা ভেঙে এলো। চোখের জল আর আটকে রাখতে পারল না সে। একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে সমস্ত সম্পত্তি হারানোর আশঙ্কা। এত বড় আঘাত একজন মানুষ কতক্ষণই বা সহ্য করতে পারে? ঠিক তখনই মাধা ঘরে ঢুকল, তার হাতে সোনার কাজ করা দুটি সুদৃশ্য হুঁকা। ও, এনেছিস? রাখ ওগুলো এখানে। আচ্ছা মাধা, তিলক শোবে কোথায়? ওকে আরাম করে শোয়ানোর মতন ভালো ঘর তো আর নেই রে। মাধা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানত তার মনিব একটুও বাড়িয়ে বলছে না। থাক, বরং আমরা দুজন আজকে এই ঘরেই একসঙ্গে শোবো। শোন মাধা, আরেকটা ভালো বিছানার ব্যবস্থা করে দে তো। আরে সে আবার কেন? তোরই অসুবিধা হবে। আর এত বড় বাড়িতে এই একটা ঘর ছাড়া আর থাকার মতো কোনো ঘর নেই, ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত লাগছে। বাড়ির যা অবস্থা তা তো নিজেই দেখলি। অবশ্য একটা ভালো ঘর আছে, কিন্তু সেখানে তোকে রাখতে আমার একদমই ইচ্ছা করছে না। কেন? সে ঘরে কি? ওই ঘরেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওটাই ছিল ওর সবার ঘর। তাহলে আমি আজ সেই ঘরেই থাকবো, আর কোনো কথা নয়। আসলে গ্রামের সবাই বলে ওই ঘরে নাকি ভূত আছে। আমি এসব বিশ্বাস করি না ঠিকই, তবু তোকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য। কি? সত্যি পারিসও বটে। কিন্তু ও ঘর তো অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। থাকার মতন অবস্থায় কি আছে আর? আরে এখনো তো রাত হতে অনেক দেরি। এর মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেই হবে। আমারও তো আরামের প্রয়োজন নেই, অত ব্যস্ত না হলেও চলবে। হরিসাধন অনেক বুঝিয়েও ত্রৈলোক্যর সিদ্ধান্ত বদলাতে পারল না। অগত্যা সে মাধার দিকে তাকালো। মাধা, ঘরটা ভালো করে পরিষ্কার করে দে, আর বিছানাপত্র সবই আছে। দেখিস তিলকের জন্য কোনো অসুবিধা না হয়। মাধা কোনো উত্তর দিল না। তার বিস্মিত মুখটাই সব বলে দিচ্ছিল। হরিসাধন যে সত্যি অনুমতি দিয়ে দিলেন সেটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। মাধার সেই মুখ দেখে ত্রৈলোক্য আবার হেসে উঠল। আচ্ছা মাধা, তুইও কিন্তু আজ রাতে আমার সঙ্গে এই ঘরেই থাকবি, কেমন? কি আপত্তি নেই তো? আমি ওই ঘরে? না, আমাকে মাফ করুন বাবু, 1,00,000 টাকা দিলেও আমি রাতে ওই ঘরে থাকবো না। বেশ বেশ, তাহলে অন্তত দিন থাকতেই ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলো। মাধা আর এক মুহূর্তও দাঁড়ালো না, তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে জানালো ঘর সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। ত্রৈলোক্যনাথ চাইলে এখনই সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারেন। সূর্য ডুবে গেছে বেশ অনেকক্ষণ, তবুও পশ্চিম আকাশের শেষ আলো আর সন্ধ্যার ম্লান আবছায়া মিলেমিশে চারপাশকে এখনও খানিকটা স্পষ্ট করে রেখেছে। হরিসাধন বন্ধুকে নিয়ে বাবার শোবার ঘরে প্রবেশ করল। ঘরটি যথেষ্ট বড় আর অবাক করার মতো যত্নে সাজানো। একপাশে মখমলের কাপড়ে ঢাকা দুটো কৌচ, 4টি নিমকাঠের চেয়ার, একটি প্রকাণ্ড দেরাজ, দুটো বিশাল শালকাঠের আলমারি। অপর পাশে সুসজ্জিত একটি খাট, আর তার উপর ধপধপে সাদা চাদর। চারিদিকে টাঙানো সার্টিনের মশারি। হরিসাধন ত্রৈলোক্যর হাত ধরে জানালার কাছে নিয়ে গেল। এই যে জানলার লোহার শিকগুলো দেখছিস, এগুলোই সমস্ত অনিষ্টের মূল। মানে কি বলছিস? কি মানে চোরের শিকগুলো বেয়ে ঘরে ঢুকেছিল। বাবা মারা যাওয়ার পরদিন সকালে মাধা শিকের ওপর কিছু দাগ দেখতে পায়। তখনই আমার সন্দেহ হয়। কিন্তু শিকগুলো তো লোহার, কিসের দাগ? ধুলোর ওপর আঙুলের ছাপ। মনে হয় শিক বেয়ে ওপরে উঠেছিল। তা শিক বেয়ে উঠলো সেটা মানলাম, কিন্তু ঘরে ঢুকলো কেমন করে? অন্য কোনো পথ আছে? না না, জানলার গড়া তো ভাঙা ছিল না, আমি নিজে ভালো করে দেখেছি। পুলিশের ধারণা ছাদে আলো বাতাস ঢোকার ছোট ঘুলঘুলি দিয়ে চোর ঢুকেছিল, কারণ সেখানেও ধুলোর ওপর ওই একই দাগ ছিল। যাই হোক, চল একবার দেখে আসা যাক। দুজনে ছাদে উঠে এলো।
ত্রৈলোক্য কাঁচে ঢাকা বড় ঘুলঘুলিটা গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করল। ঘুলঘুলিটা সাধারণের তুলনায় একটু বড় বটে, কিন্তু কোনো পূর্ণবয়স্ক মানুষের পক্ষে সেখান দিয়ে গলে ভেতরে ঢোকা সম্ভব এমনটা তার মোটেই মনে হলো না। তবুও সে নিজের সন্দেহ নিজের মনেই রেখে দিল। বন্ধুকে কিছু না জানিয়ে দুজনে আবার ঘরে ফিরে এলো। কিছুক্ষণ নীরব থাকার পর ত্রৈলোক্য বলল, আচ্ছা হরি, একটা কথা জিজ্ঞেস করি, তোর এখনো সেই ভাং খাওয়ার অভ্যেসটা রয়েছে? ও অভ্যাস আমার সঙ্গেই চিতায় যাবে। প্রায় 17 বছরের অভ্যাস রে, এত সহজে কি আর ছাড়া যায়? বাবু আসবো, জল খাবার এনেছি। হ্যাঁ মাধা, আয় আয়। মাধা খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখল। এই মাধা, তিলকের জন্য ভাং কোথায়? কিরে তিলক, আজ একটু চলবে তো? আপত্তি নেই, তবে তুই তো জানিস ও জিনিস আমাকে খুব তাড়াতাড়ি কাবু করে ফেলে, বেশি সহ্য করতে পারি না। তবুও এতদিন পর এলাম যখন, আর তুইও বলছিস, চল একটু খেয়েই দেখি। হরিসাধন মৃদু হেসে মাধার দিকে তাকালো। ইশারা বুঝে মাধা ভেতরে চলে গেল। অল্পক্ষণ পর দুটো বাটি ভর্তি ভাঙের শরবত নিয়ে ফিরে এলো। জল খাবার শেষ করে দুজনেই শরবতটুকুও শেষ করল। এরপর মাধা ঈষদুষ্ণ জল এনে দিল হাত মুখ ধোয়ার জন্য। হাত ধোয়ার আগে ত্রৈলোক্য নিজের বাম হাতের আঙ্গুল থেকে আংটিটা খুলে পাশে রাখল। এতক্ষণ সেটা হরিসাধনের চোখে পড়েনি। হঠাৎ চোখ পড়তেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। উজ্জ্বল সবুজ পান্না বসানো অপূর্ব সুন্দর আংটি। সে কৌতূহল সামলাতে না পেরে হাতে তুলে নিল। আংটির পান্নাখানা বড়ই সুন্দর, তাই না রে মাধা? দেখ, হাতে নিয়ে দেখ না। হ্যাঁ বাবু, এ তো খুব সুন্দর, একদম আসল পান্না বাবু। অনেক দাম হবে। হ্যাঁ ঠিক বলেছ মাধা, পান্নাটা বেশি দামি। তোমার দেখছি রত্ন চেনার বেশ চৌকস চোখ আছে, তা কোত্থেকে শিখলে এই বিদ্যে? আসলে বাবু, এই এই যার কাছে আগে কাজ করতাম, হ্যাঁ, ওই তিনি বিরাট বড় জহুরি ছিলেন। এই সবক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকতুম, তার কাজকর্ম দেখতুম। আমার বড় ভরসা করতেন তিনি, কি না? হ্যাঁ, তাই তিনি শিখিয়ে দিয়েছিলেন এই বিদ্যেটা। বাহ, তা তুমি হরিসাধনের বাবার সংগ্রহ করা রত্নগুলো কখনো দেখেছিলে বুঝি? হ্যাঁ, অনেকবার দেখেছি, প্রত্যেকটার নামও আমি জানতাম। এখন ওগুলো কোথাও চোখে পড়লে চিনতে পারবে? বিলক্ষণ পারব তিলক বাবু, কিন্তু সেসব আর দেখতে পাবো বলে তো আশা করি নে। আপনি কি ভাবছেন ওইসব দামি দামি পাথরগুলো সামান্য কোনো ছিঁচকে চড়ে হাতিয়েছে? না না, এসব পাকা মাথার কাজ। তাছাড়া ওইসব রত্নগুলো বিক্রি করাও তো খুব মুশকিল। পাথরগুলো তো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভবই নয়। তা ঠিক বলেছ। তা তোমার কি মনে হয় কে চুরি করেছে? আমার মনে হয় যারা এইসব লাইনে আছে তাদের মধ্যে কেউ পাথরগুলো হাতিয়েছে। বড় মনিবের কাছে যেসব মূল্যবান রত্ন ছিল তা বোধহয় রাজাদের কাছেও ছিল না। তাই আমার মনে হয় পাথরগুলো নিয়ে বিক্রি করা লোভে নয়, বড় মনিবের মতোই জমিয়ে রাখার জন্য কেউ পাথরগুলো গায়েব করেছে। তোমার অনুমান মিথ্যে নাও হতে পারে মাথা, তবে সত্যি বলতে কিছু লোক আছে যারা আগু পিছু কোনো প্রশ্ন না করেই চোরাই মাল কিনে নেয়। তুমি যেমন লোকজনের কথা বলছো, আমি তেমন কিছু লোকজনকে চিনি। তাদের মধ্যে অন্তত একজন এরকম প্রকৃতির মানুষ রয়েছে। ত্রৈলোক্যের কথাগুলো মন দিয়ে শুনল মাধা, কোনো মন্তব্য করল না। হরিসাধন তাকে ভেতরে গিয়ে বাকি কাজকর্ম সামলাতে বলতেই সে নীরবে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত এখন প্রায় 1টা। ভরা পূর্ণিমার চাঁদের আলো যেন চারিদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিঝুম নিস্তব্ধ পরিবেশে মাঝে মধ্যে শুধু প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হরিসাধনের প্রকাণ্ড বাড়িটাকে এই রাতে বড়ই অদ্ভুত দেখাচ্ছে। সারাদিনের পথশ্রমে আজ ত্রৈলোক্যনাথ ভীষণ ক্লান্ত। অলস শরীরে টলমল পায়ে এসে ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল।
ভাঙের শরবতের চোটে তার মাথার ভেতরটা এখন ঝিমঝিম করছে। আর থাকতে না পেরে সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। গোটা ঘরে তখন কেবল একটি মোমবাতি জ্বলছে। ত্রৈলোক্য বিছানায় গড়ালো বটে, কিন্তু তার দু চোখে এখনো ঘুম নেই। কোনো একটা অস্বস্তির কারণে সে এপাশ ওপাশ করতে লাগল। পরক্ষণেই কারণটা বুঝতে পারল। সে ভীষণ ঘামছে, খুব গরম লাগছে তার। মুহূর্তখানেক অপেক্ষা করেও অস্বস্তিটা না কাটায় সে উঠে গিয়ে কপাট দেওয়া জানলার কাছে দাঁড়ালো। জানলার কপাট খুলতেই বাইরের চাঁদের আলোয় ভেসে থাকা দৃশ্যটা চোখে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন তার মনটা জুড়িয়ে গেল। ফুরফুরে বাতাস ঘরের ভেতরে ঢুকতেই ঘামে ভেজা শরীরটা যেন হালকা শিরশির করে উঠল। আহ, কি আরাম! আর সেখানে দাঁড়িয়ে না থেকে ত্রৈলোক্য আবার বিছানায় এসে শুয়ে পড়ল। অস্বস্তিটা কেটে গেলেও ঘুম যে কেন আসছে না কে জানে। সে আপন মনে ভাবতে লাগলো, হরিসাধন যে কিভাবে চিরকালের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে কে জানে। ওর পক্ষে কি এত কষ্ট সহ্য করা সম্ভব হবে? নয় না করে তার বিষয় আশয় তো বিপুল, সেগুলো নিমেষে হাতছাড়া হয়ে যাওয়া যে কতখানি দুঃখের, না না তা বলা যায় না। কিন্তু আমি অবাক হচ্ছি এটা ভেবে, কে বা কারো বাবার এতগুলো দামি রত্ন অবলীলায় চুরি করলো, আর পুলিশও বা এত বড় একটা ঘটনার পর মুখে কলু পেঁটে বসে রয়েছে কেন? ওদিকে বাইরে থেকে চোর বাড়িতে ঢুকে কাজটা সেরে ফেললো, তার তো কোনো ভিত্তিযোগ্য প্রমাণ দেখতে পেলাম না। তাছাড়া ভেতরে বাইরের লোক বলতে একই মাথা, যে কিনা হরির অত্যন্ত বিশ্বস্ত। সেই কাজ করা তো দূরের কথা, হয়তো ভাবতেও পারে না। দ্বিতীয়জন লোক বলতে ওই বৃদ্ধ মালি, না না, তার পক্ষেও এই কঠিন কাজ করা দুঃসাধ্য। তাহলে কি এই রহস্য কোনোদিন উন্মোচিতই হবে না? কেউ কি পারবে না এই সমস্যার সমাধান করতে? এইসব ভাবতে ভাবতে কখন যে ত্রৈলোক্যের চোখ লেগে এসেছিল সে নিজেও টের পায়নি। হঠাৎ দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসতেই তার ঘুম ভেঙে গেল। আরে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। ত্রৈলোক্য বিছানা ছেড়ে উঠে জানলাটা খুলে দিল। পুনরায় চাঁদের আলো এসে সেই বিরাট ঘরটার খানিকটা অংশ আলোকিত করল। সতর্ক দৃষ্টিতে সে একবার গোটা ঘরের দিকে চোখ বুলিয়ে নিল। ধুর, অযথাই ভয় পাচ্ছে সে। ঘরে তো সে ছাড়া আর কেউই নেই। আর কিছু না ভেবে সে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। ততক্ষণে আকাশের বুকে কয়েক খণ্ড কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিয়েছে। মুহূর্তের মধ্যেই ঘরটা আরো অন্ধকার হয়ে গেল। হঠাৎ ত্রৈলোক্যের দু কান খাড়া হয়ে গেল। ঘরের ভেতর যেন খুব চাপা পায়ের শব্দ। ত্রৈলোক্য ঘুমিয়ে পড়েনি। ভীষণ চাপা সেই শব্দে তার শরীর কেঁপে উঠল। ঘরের মধ্যে কি কেউ হেঁটে বেড়াচ্ছে? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? দরজাটা তো সে নিজেই ভালো করে বন্ধ করে দিয়েছিল। হরিসাধনও বলেছিল এই ঘরে ঢোকার দ্বিতীয় কোনো পথ নেই। তাহলে ওই জানলার ওখানে ওটা কিসের ছায়া? কোনো মানুষের? বাইরে থেকে আসা সামান্য আলোয় জানলার দিকটা আবছাভাবে দেখা যাচ্ছিল। ত্রৈলোক্যের চোখে পড়ল একটা ছায়ামূর্তি যেন সেখানে ঘোরাফেরা করছে। একটু আগেও ভূত নিয়ে সে হাসি ঠাট্টা করছিল, কিন্তু এই মুহূর্তে ভয়ে তার গলা যেন শুকিয়ে কাঠ। মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। জানলার পাশের কোঁচটার উপর ত্রৈলোক্য নিজের জামা কাপড় খুলে রেখেছিল। বন্ধুর দেওয়া জামা কাপড় পরে আছে সে। সেই জামা কাপড়ের সঙ্গেই রাখা রয়েছে তার পান্না বসানো আংটিটা। ত্রৈলোক্যের মনে হলো ছায়ামূর্তিটা যেন ঝুঁকে পড়ে এক দৃষ্টে সেই আংটিটার দিকেই তাকিয়ে আছে। এবার
আর কোনো সন্দেহ রইল না সে সত্যিই একটা মূর্তি দেখছে। কিন্তু সেটা শরীরই না, অশরীরী। দূর থেকে শেয়ালের ডাক আরও একবার ভেসে এলো। ত্রৈলোক্য যেন এতক্ষণে পাথরের মতো নিশ্চল হয়ে গেছে। চাঁদের ওপর থেকে মেঘের আবরণ খানিকটা সরে যেতেই জানলার দিকটাও আরও একটু স্পষ্ট হলো। সে দেখল ছায়ামূর্তির মাথায় একটা জরির টুপি। হরিসাধনের মুখে সে শুনেছিল ওর বাবা নাকি জরির টুপি পরতে খুব ভালোবাসতেন, এমনকি পশ্চিম দেশীয় মানুষদের মতো পোশাক আশাকও পরার শখ ছিল তার। ওটা কি? তাহলে কি ওটা ওটা হরি বাবার প্রেতমূর্তি? তিনি তো মূল্যবান সব পাথর সংগ্রহ করতেন, আর তার জন্যই কি আমার পান্নার আংটিটার দিকে অমন করে তাকিয়ে রয়েছেন? এতক্ষণে ত্রৈলোক্যর মনে হলো তার দেহে যেন সার ফিরে এসেছে। ভয়টা একটু কেটেছে। প্রেত মূর্তিটার যদি কোনো রকম অনিষ্ট করার ইচ্ছে থাকতো তাহলে এতক্ষণে করে ফেলত, কিন্তু সেরকম যখন কিছু হয়নি তাহলে বোধহয় ভয়ের কিছু। এই ভেবে ত্রৈলোক্য বিছানা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই ছায়া মূর্তির দিকে। কিন্তু কোথায় গেল ছায়া শরীরটা? আর তো দেখা যাচ্ছে না। ত্রৈলোক্য এক পা করে আরেকটু এগিয়ে গেল জানলার দিকে, কিন্তু পুরোটা তার যাওয়া হলো না। তার আগেই সহসা কে যেন ত্রৈলোক্যর মাথায় পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করল। আর্তনাদ করে উঠে সে মেঝেতে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। তিলক, এই তিলক, তিলক ওঠ, তিলক। ধীরে ধীরে ত্রৈলোক্যর জ্ঞান ফিরছে। তার মনে হলো বহু দূর থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। চৈতন্য পুরোপুরি ফিরতেই সে বুঝল সকাল হয়ে গিয়েছে। বাইরে হরি দরজা পেটাচ্ছে আর তার নাম ধরে ডাকাডাকি করছে। ত্রৈলোক্য কোনো রকমে তড়িঘড়ি মেঝে থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখল সামনে হরি দাঁড়িয়ে। তার ভীষণ লজ্জা করল, কিন্তু মুখে কোনো কথা বলতে পারল না। কিরে ভাই, রাতে ঠিকভাবে ঘুম হয়নি নাকি? বেলা হয়ে গেল, তুই উঠছিস না দেখে আমি ডাকতে এলাম। তুই তো বরাবরই ভোরবেলা উঠে পড়ার মানুষ। বলছি, কোনো অসুবিধা হয়নি তোরে? ত্রৈলোক্যের মাথাটা তখনও ভোঁ ভোঁ করছে। গত রাতে ভাং খাওয়ার পর থেকেই তার এই দুর্দশা। সে মনে মনে ভাবল ভাঙের ঘোরেই হয়তো সে ভুল ভাল দেখেছে। মাথাতেও কেউ আঘাত করেনি, হয়তো মাথা ঘুরে সজোরে মেঝেতে পড়ে যাওয়াতেই ঘাড়টা এখন ভীষণ ব্যথা করছে। সে বন্ধুকে শুধু বলল ভাং খাওয়ার পর থেকেই মাথাটা ধরেছে, কিন্তু রাতে যে ছায়ামূর্তি দেখেছিল সেটা তার নিজেরই এখন অমূলক মনে হওয়ায় ব্যাপারটা হরিসাধনের কাছ থেকে চেপে যাওয়াই ঠিক বলে মনে হলো। দেখ তিলক, আমার কাছে কিছু লুকোস না। তোর মুখ চোখ দেখে আমার একদম ঠিক লাগছে না। আমায় খুলে বল না, কাল রাতে কি তোর কোনো অসুবিধা হয়েছে? আসলে হরি, ভেবেছিলাম তোকে বলবো না, কারণ আমি নিজেই ঠিক নিশ্চিত নই। কিন্তু তুই যখন জোর করছিস, আসলে কাল রাতে আমি ছাড়াও আমার ঘরে কেউ একজন ছিল। আমি একটা ছায়ামূর্তি দেখেছিলাম স্পষ্ট। আমি সত্যি বলছি, বিশ্বাস কর, কেউ এসেছিল ওই ঘরে। কি বলছিস রে? কে আসবে? তাছাড়া কিভাবেই বা আসবে? ভেতর থেকে তো দরজা লাগিয়ে তুই ঘুমিয়েছিলিস। হ্যাঁ, তাহলে? সেটাই তো। যে রাত্রে তোর বাবার কাছ থেকে পাথরগুলো চুরি যায়, সেদিনও দরজার কপাট সব বন্ধ হয়েছিল। তারপরেও কেউ ঘরে ঢুকেছিল কেমন করে? বেশ, যদি মেনেও নিয়ে যে আবার চোর এসেছিল কাল, কিন্তু তাহলে সে খামোখা জরির টুপি পরে আসবে কেন? আমি চোরের কথা বলিনি রে হরি। আমার মনে হয় যে এসেছিল সে অশরীরী। তোর বাবা, তুই বলতিস না উনি জরির টুপি আর পশ্চিমা পোশাক পরতে খুব পছন্দ করতেন?
আমার মনে হয় তোর বাবার প্রেতাত্মাই। তুই কি বলছিস তিলক? তোরও তো তাহলে আর 5 জনের মতোই মনে হয় যে বাবাই আসেন। হ্যাঁ, হায় ঈশ্বর, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু কিন্তু তাই যদি হয়, তবে তিনি তোকে আঘাত করবেন কেন? তোর সঙ্গে তার তো কোনো শত্রুতা ছিল না। তিনি তো বরং তোকে সন্তানের মতো স্নেহ করতেন, আমার মতন তোকেও ভালোবাসতেন। সেখানে কেন তিনি তোকে আঘাত করবেন? তা ঠিকই, না মানে আসলে না রে তিলক, আমার মনে হয় কাল রাত্রে ভাঙের শরবতের জন্যই তোর মাথাটা ঘুরে গিয়েছে, এছাড়া আর কোনো কারণ নেই। তুই বরং এক কাজ কর, ভালো করে তেল মেখে স্নানটা সেরে আয়, দেখবি আরাম লাগবে। ত্রৈলোক্যনাথ আর দ্বিরুক্তি করল না। হরিসাধন মাধাকে তেল আর স্নানের জলের ব্যবস্থা করতে বলল। সব প্রস্তুত হয়ে গেছে জানাতে মাধা ঘরে আসতেই হরিসাধন হেসে বলল, জানিস তো মাধা, তিলক কাল বাবার প্রেত মূর্তি দেখেছে ও ঘরে। কি বলছেন বাবু? আমি তো বলেছিলাম ওই ঘরে তিনি আসেন, সেই জন্যই আমি চাইনি ত্রৈলোক্যবাবু ও ঘরে রাত্রিবাস করুন। তোরা তো বলিস বটেই, কিন্তু আমার কেন জানি মোটেই বিশ্বাস হয় না। মানলাম মৃত্যুর আগে পর্যন্ত বাবা রত্নগুলোর শোক কাটিয়ে উঠতে পারেননি, কিন্তু তাই বলে তার প্রেতাত্মা? না, এই বড়ই যুক্তিহীন কথা। যাকে মাথা, তুই এখন যা। তিলক, আমিও তোর সঙ্গে স্নানটা সেরে নেব, একটু অপেক্ষা কর, আমি তেলটা মেখে আসি। হরিসাধন চলে যেতেই ত্রৈলোক্য তেলের বাটি নিয়ে ঘরে ঢুকল। কৌচের কাছে গিয়ে দেখল, না, আংটিটা যথাস্থানেই আছে। চোর এলে নিশ্চয়ই সেটা হাতাতো। ঘরের বাঁধানো আয়নার সামনে গিয়ে নিজের কাঁধে আলতো করে হাত দিতেই ব্যথায় কোকিয়ে উঠল। তো দাগ পড়ে গেছে। আচ্ছা আমায় বল, প্রেতাত্মাই যদি হবে তাহলে আমাকে মারবে কেন? হরিকে বললে হয়তো সে বলবে পড়ে গিয়ে চোটটা লেগেছে। আমারও তো প্রথমে তাই মনে হচ্ছিল, কিন্তু এখন ভীষণ খটকা লাগছে। কিছু একটা যেন আরে ওটা কি? বিছানার একেবারে ডান পাশ ঘেঁষে নিচে কি যেন পড়ে আছে। হঠাৎ চোখে পড়তেই ত্রৈলোক্য এগিয়ে গেল। আরে, এ তো সেই জরির টুপিটা। এটা এখানে। ঠিক তখনই বাইরে থেকে হরিসাধনের ডাক ভেসে এলো। তিলক, ও তিলক, আয় রে। আসি, দাঁড়া। ত্রৈলোক্য টুপিটা যেখানে ছিল সেখানেই রেখে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে ভাবল, এরপর হরিসাধন যখন ঘরে ঢুকবে তখন সে নিজেই টুপিটা দেখতে পাবে। স্নান সেরে এসে ত্রৈলোক্যের খানিকটা স্বস্তি বোধ হলো। ভিজে জামাকাপড় ছাড়ার জন্য সে ঘরে এলো। শুকনো কাপড় চোপড় পরে বিছানার কাছে যেতেই দেখতে পেল টুপিটা আর সেখানে নেই। এবার তার মাথাটা সত্যি গরম হয়ে গেল। এসব কি হচ্ছে তার সঙ্গে? সে তো এইমাত্র টুপিটা এখানে দেখেছিল। তাহলে এরই মধ্যে কি কেউ এসে টুপিটা? কথাটা মনে হতেই সে কোচের কাছে ছুটে গেল। আংটিটা কোথায় গেল? হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজতে তার চোখে পড়ল সেটা ঘরের এক কোণের টেবিলের ওপর রাখা। তাহলে কি সবটাই ভুল, নাকি কেউ ইচ্ছে করেই তাকে ভুল বোঝানোর চেষ্টা করছে? এখন যদি আমি এই কথা হরিকে গিয়ে বলি, কিছুতেই বিশ্বাস করবে না। ভাববে কাল রাতে জরির টুপি মাথায় দিয়ে কেউ এসেছিল। সেটা সত্যতা প্রমাণ করার জন্যই আমি আজ বিছানার কাছে টুপিটা থাকার কথা বলছি। আংটিটা অন্যমনস্ক হয়ে অন্য জায়গায় রাখতেই পারি, সে আর এমন কি। কিন্তু না, আমি বুঝতে পারছি এসবের পেছনে অন্য কোনো অভিসন্ধি কাজ করছে। হরি এতক্ষণ আমার সঙ্গেই পুকুরে স্নান করছিল। বুড়ো মালিটা তখন পুকুরের চারপাশে আগাছা পরিষ্কার করছিল। রইল বাকি মাথা। সে তো তখন প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে এগিয়ে গিয়ে চলে গিয়েছিল। তার মানে সেই কি তখন আমার ঘরে ঢুকেছিল? ওই কি তাহলে কাল রাতে ওই ঘরে এসেছিল?
হরির বাবার যেমন রত্ন পাথর সংগ্রহ করার নেশা ছিল, মাথারও তো সেসবের দিকে বেশ ঝোঁক আছে দেখছি। আমার মনে আছে আমার আংটির পান্নাটা দেখার সময় ওর চোখ দুটো কেমন চকচক করছিল। তখন কিছু মনে হয়নি, কিন্তু এখন ভীষণ খটকা লাগছে। কিন্তু এসব কোনোভাবেই এখন হরিকে বলা যাবে না। কোনো প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করাটা ঠিক হবে না। তাছাড়া হরি ওকে এতখানি বিশ্বাস করে যে আমার কথা হয়তো হেসেই উড়িয়ে দেবে। ত্রৈলোক্যের মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খেতে লাগলো। যদি মাধাই কাল রাত্রে এ ঘরে ঘোরাঘুরি করে থাকে, তাহলে দরজা বন্ধ সত্ত্বেও সে ভেতরে ঢুকলো কিভাবে? তবুও ত্রৈলোক্যের সন্দেহ ক্রমশ বাড়তে লাগলো। এই বাড়ির চুরি থেকে শুরু করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা, সবকিছুর পেছনেই যেন মাধার হাত আছে। কিন্তু সে এটা প্রমাণ করবে কিভাবে? কই রে তিলক, বাইরে আয় আর নিচে চল। আরে আসছি, দাঁড়া। হরিকে কি কথাগুলো একবার বলে দেখবো? না থাক, কোনো কারণে সে যদি উত্তেজিত হয়ে মাথাকে কিছু বলে ফেলে, তাহলে মাথা সব বুঝে সতর্ক হয়ে যাবে। হয়তো চুরি যাওয়া পাথরগুলো ফিরে পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। দেখে যা মনে হয় লোকটা খুব চালাক। না না, এখন চুপ করে থাকাই ভালো। নিচে যাই বরং। নিচে এসে দুজনে বসে হুঁকো খেতে খেতে গল্প করতে লাগলো। হরি, মাথা তোদের এখানে কতদিন আছে রে? আমি তো ওকে বেশ অনেক সময় ধরে দেখছি। তা কতদিন হলো এখানে ওর থাকা? কতদিন আছে তা ঠিক করে বলতে পারবো না রে তিলক, তবে মাধার বয়স যখন 18 বছর মতো হবে তখনই এ বাড়িতে কাজে ঢোকে। এখন ওর বয়স আন্দাজ ওই 50-এর কাছাকাছি হবে। বলিস কি রে? ওকে দেখে তো মোটেই তা মনে হয় না। বাড়ির সব কাজ তো দেখি একাই সামলে নিচ্ছে। তা তোর বাবা বেঁচে থাকতে কি অন্য সব চাকর বাকরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন? হ্যাঁ রে, আর কোনো উপায়ও ছিল না। পাওনাদাররা দিনরাত যেভাবে সদর দরজায় এসে ধাক্কা দিত, বাধ্য হয়ে বাবা আস্তে আস্তে সব খরচ কমিয়ে দিচ্ছিলেন। তবুও বিষয় আশয় ধরে রাখতে পারলাম না। যদি বাবা তখন একটা পাথরও বিক্রি করতে অনুমতি দিতেন, তাহলে কিছুটা হলেও দেনা শোধ করতে পারতাম। অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উনি বেঁচে থাকতে ওই দামি পাথরগুলোতে হাত দেওয়া যাবে না। আর ওর অবর্তমানে চাইলে আমি সেগুলো বিক্রি করে দেনা শোধ করতে পারি। বেলা গড়িয়ে এখন দুপুর। হরিসাধন বন্ধুর জন্য সাধ্যমতো নানান রকম খাবার দাবারের বন্দোবস্ত করেছে। মাধাই রান্না করেছে। খাওয়া দাওয়া সেরে উঠতে ওদের বেশ দেরি হয়ে গেল। আজ এখানে থাকবি তো রে তিলক? আমার বড় ইচ্ছে রে তোদের এই জমিদারিতে কিছুদিন থাকি। কাজের জন্য আমাকে অনেক দূর দূরান্তে যেতে হয়, কত লোকের বাড়িতে ওঠা বসা করতে হয়। কিন্তু এই বিষমপুর গ্রামের মতো সুন্দর জায়গার দুটো দেখিনি, বিশ্বাস কর। আজ বাদে কালে সব সম্পত্তি তোর হাত ছাড়া হয়ে যাবে। এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে রে হরি। নিয়তি রে ভাই, নিয়তি। ভবিতব্য যা তাই তো হবে। ওসব আমি মেনে নিয়েছি। হ্যাঁ, এখন ছাড় আমার কথা। তোর ব্যাপারে কিছু বল। কাল তো ভালো করে গাল গল্পই করা হলো না। থেকে জানা রে ভাই। না রে, ইচ্ছে থাকলেও উপায় নেই। আমার কাজ কি তা তো জানিসই। খুব জানি। তিলক গোয়েন্দার নামে তো সব চোর ডাকাতে ভয়ে থরথর করে কাঁপে। আমি ওই রকমই একটা কাজে এসেছি। কাজেই আজ রাতেই আমাকে বেরিয়ে পড়তে হবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তবুও এখনো তো 5-6 ঘন্টা আছিস। এই সময়টুকু দুজনে আয়েশ করে কাটাবো না হয়, কি বলিস? আর আজকের মতো সুখকর দিন কপালে আবার জুটবে কিনা কে জানে। এই সময়টুকুতে আর মন্দ কথা আলোচনা হবে না, শুধু ভালো ভালো গল্প হবে। এই কে রে বাইরে? বাইরে কে দাঁড়িয়ে? আগে বাবু, আমি মাধা। এই আপনাদের তামকখানি দিতে এসেছিলাম। তা তুমি বাইরে আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ কি করছিলে মাধা? আড়ালে? কই কই না তো, আমি তো এইটা দিতেই ওই আস্তে আস্তে শুনতে পেলুম তিলকবাবু নাকি আজই রওনা দেবেন। সত্যি নাকি? তুমি আমার ঘোড়াটাকে তৈরি করে দাও মাধা, বড় জরুরি কাজ আছে, যেতেই হবে।
তবে যাওয়ার আগে এই পুরো বাড়ি আর বাগানের সব জায়গা ঘুরে ফিরে দেখার ইচ্ছে রয়েছে। আর বাড়ি, ভেতরে বাইরে একই হাল। আর দেখার কি, বরং কষ্টই হবে তোর দেখে। আর রইল বা কি বাগান, ওটা তো তুই দেখেইছিস। সে ভালো খারাপ যাই থাক, তাও দেখব। মন্দ জিনিস কি লোকে দেখে না হরি? দেখে দেখে। তোকে আর আমার সঙ্গে গিয়ে কষ্ট করতে হবে না, আমি বরং মাধাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমি ঠিক জানি ওই মনে হয় তোর চাইতে এই বাড়িকে বেশি ভালোভাবে চেনে। মানে মনিব ঠিকই বলেছেন, তেমন দেখার মতো কিছুই। আর কথা বাড়াস নে মাধব, তিলক যখন চাইছে নিয়ে যাস, তুই এখন যা। বেশ, ঠিক আছে, তাই হবে। আচ্ছা হরি, তুই তোর বাবার জমানো রত্নগুলো নিজে দেখেছিস? বলিস কি, কতবার দেখেছি। কেন রে তিলক? তাহলে বলতো সব মিলিয়ে কতগুলো ছিল তাও? 108টা। সবগুলোই একদম খাঁটি পাথর ছিল। সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ হবে। যদিও সবগুলো কেনা নয়, কিছু পৈতৃকও ছিল। আসলে বাবার এই শখটা খানিকটা বংশানুক্রমিকও বলতে পারিস। যদিও ব্যক্তিগতভাবে আমার কোনোদিনই ওসব জমানোর অভিরুচি ছিল না, তাই হয়তো ঈশ্বরও সেগুলো আমার কাছে রাখলেন না। যাক তুই বরং এখন যা, মাথার সঙ্গে ঘুরে ঘুরে 4-5টা দেখে আয়। মাধা যখন সেই প্রাসাদোপম বাড়িটার প্রতিটা ঘর, দালান, পথ, সিঁড়ি ইত্যাদি দেখাতে দেখাতে ত্রৈলোক্যের সঙ্গে বাগানে এসে দাঁড়ালো, তখন দিন প্রায় শেষের দিকে। গতকাল ধরে এসব কিছু এরকমভাবেই পড়ে রয়েছে মাধা। তা ওই বড় মনিক বাবুর আমল থেকেই। উনি বোধহয় শুধু সারা জীবন পাথর সংগ্রহই মগ্ন ছিলেন, এসবের দিকে খুব একটা নজর দেননি। আচ্ছা মাধা, তুমি তো সব ঘরই ঘুরিয়ে দেখালে, কিন্তু কই তোমার ঘরখানা দেখালে না তো? আমার ঘর তো খুব ছোট, দেখার মতো তেমন কিছু নেই তিলকবাবু। আরে সে ছোট হোক বা বড়ই হোক, এ বাড়ির সব কিছুই যখন দেখলাম, তোমার ঘরটাই বা বাদ যায় কেন বলো? চলো দেখে আসি। মাধার ঘরটা সত্যি আয়তনে খুব ছোট, দৈর্ঘ্যে 6 হাতের বেশি হবে না। ঘরের ভেতর কেবল একটা খাটিয়া পাতা, একটাই মাত্র ছোট্ট জানলা, যেটা কিনা মেঝে থেকে মাত্র 1 হাত উপরে। নিচে খুব সামান্য কয়েকটা হাঁড়ি বাসন রাখা, উপাসে একটা বাক্স, একটা ছোট্ট আলমারি আর টুকিটাকি কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সরঞ্জামগুলো সবই পুরনো দিনের প্যাটার্নের। ত্রৈলোক্য বলে উঠল, বাহ, তোমার জিনিসগুলো তো দেখছি বেশ ভালোই, সবই পুরনো দিনের। ভালো ভালো, এসব তো এখন আর দেখতেই পাওয়া যায় না। ঠিকই বলেছেন, ওই বাপের ঘরের থেকে যেটুকু জিনিস পেয়েছিলাম এগুলো ওই সবই আর কি। ত্রৈলোক্য ধীরে ধীরে জানলার কাছে এগিয়ে এলো। দেখতে পেল যে লোহার শিখবে চোর ঘরে ঢুকেছিল বলে হরিসাধন অনুমান করেছিল, সেটা মাধার ঘরের জানলার ঠিক পাশেই। ত্রৈলোক্যের ভ্রু কুঁচকে গেল। আচ্ছা, তোমার মনিব তো বলেছিলেন, এমনকি তুমিও তাই ভাবো, এই পাশের জানলা শিখবেই নাকি চোর উপরে উঠেছিল। তা তোমার জানলা তো এত কাছে, অথচ তুমি কোনো শব্দ পাওনি, কিছুই টের পাওনি? কিভাবে? সে পশ্চিমে থাকতেই দেখেছিলাম তুমি বেশ সজাগ, তোমার ঘুমও খুব পাতলা। আমার মনে আছে হরির বাড়িতে যখন রাত কাটাতাম, বাইরে সামান্য শব্দ হলে তুমি এক লাফে উঠে টহল দিতে আসতে। সে তুমি থাকতে তোমার নাকের ডগা দিয়ে চোর এত কিছু নিয়ে উধাও হয়ে গেল। বাবু, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তখন জোয়ান বয়স ছিল, তাই সজাগ ছিলাম। এখন তো মানে আমি এর বেশি কিছু জানি না বাবু, আপনি বিশ্বাস করুন। আহা মাধব, আমি যখন থেকে এই ঘরে ঢুকেছি তখন থেকেই দেখছি বড্ড বেশি উসখুস করছো তুমি। দেখো, প্রথমত আমার এই বাড়িতে থাকাটাই যে তোমার পছন্দ ছিল না সেটা কালই বুঝেছিলাম, শুধু ধরতে পারিনি। মাধব, আমি যে কাজ করি তাতে কম বেশি সবাইকে সন্দেহের চোখে দেখতে হয়, কিন্তু তুমি হলে গিয়ে হরির খুব কাছের মানুষ, তাই তোমাকে সন্দেহ করার কথাই ভাবিনি। কিন্তু এই দুদিনে তোমার যা ভাবগতি দেখলাম,
তাতে যেন তুমি নিজেই আমাকে অন্যভাবে ভাবতে বাধ্য করলে। পাথরগুলো কোথায় রেখেছো সেটা বলে দাও। তোমার সব কৌশল আমার কাছে ধরা পড়ে গিয়েছে মাথা। কাল গল্প ফেঁদে আর কোনো লাভ নেই। তুমি যে কাল রাতে আমার ঘরে ঢুকেছিলে তার বুঝতে আমার বাকি নেই। আমার চোখে ধুলো দিয়ে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিলে। পোল করে তখন হয়তো তোমার জরির টুপিটা পড়ে গিয়েছিল। আজ সকালে লুকিয়ে এসে সেটাই নিয়ে গেছো। কিন্তু জেনে রাখো, তোমার নিয়ে যাওয়ার আগেই ওটা আমার চোখে পড়েছিল। আর তোমার লাঠির আঘাতের দাগ এখনো আমার এই কাঁধে স্পষ্ট রয়েছে। কথা বলতে বলতে ত্রৈলোক্য এক পা করে মাধার দিকে এগিয়ে আসছিল। মাথাও একটু একটু করে পিছিয়ে গিয়ে জানলার কাছে গিয়ে থামল। এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে। হঠাৎই ত্রৈলোক্যের দিকে চোখ তুলে তাকালো। তার চোখ দুটো যেন জবা ফুলের মতো টকটকে লাল। আচমকা সে জানলার ভেতর থেকে একটা লোহার রড হ্যাচকা টেনে বের করে ফেলল। দু হাতে শক্ত করে রডটা ধরে ত্রৈলোক্যের দিকে তেড়ে এলো। রাগে তার সারা শরীর থরথর করছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে জান্তব গোঙানির শব্দ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ত্রৈলোক্য তা ভাবতেই পারেনি। মাধা যে হঠাৎ এইভাবে আক্রমণ করবে তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। কিন্তু দীর্ঘদিনের গোয়েন্দাগিরি তাকে মুহূর্তের মধ্যে বিপদ সামলাতে শিখিয়েছে। লোহার রডটা তার গায়ে পড়ার ঠিক আগের মুহূর্তে সে লাফিয়ে বাম দিকে রাখা হাঁড়ি বাসনের ওপর গিয়ে পড়ল। হাঁড়ি বাসন চারিদিকে ছিটকে পড়ে গেল। আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। শেষ করে দেব, একদম একদম শেষ করে দেব। একবার বিফল হয়ে মাধার রাগ যেন আরো চতুর্গুণ বেড়ে গেল। সে আবার ত্রৈলোক্যকে মারতে উদ্যত হলো। এবার কিন্তু ত্রৈলোক্য সতর্ক হয়ে গিয়েছে। এমতাবস্থায় শত্রুকে কিভাবে ঘায়েল করতে হয় সে বিদ্যে ওর ভালোই জানা। নিজের মাথাটাকে লোহার রডের আঘাত থেকে দ্বিতীয়বার বাঁচানোর সঙ্গে সঙ্গে মাথার চোয়াল লক্ষ্য করে ত্রৈলোক্য চালালো সজোরে এক ঘুষি। আর্তনাদ করে মাথা ছিটকে পড়ে গেল দূরে। কিন্তু দুর্ভাগ্যবশত তার মধ্যেই সেই লোহার রডের আঘাতটা ত্রৈলোক্যর বাম হাতে এসে লাগলো। কি হচ্ছে এখানে? এ কি তিলক, তোর কি হলো? এ কি? মাধা, আমার হাত ভেঙে দিয়েছে। হরিসাধন আর কোনো প্রশ্ন করল না। তখন যত তাড়াতাড়ি সম্ভব বুড়ো মালিকে পাঠালো ডাক্তার আনার জন্য। তারপর ত্রৈলোক্য একে একে সব কথা হরিসাধনকে বলল। হরি, ওই মাথায় তোদের সব পাথরগুলো চুরি করেছে। কিন্তু কি বলছিস তুই? মাথা বিক্রি করেনি তো? বাবার মতো ওর শখ ছিল দামি পাথর জমানোর। আমার স্থির বিশ্বাস ওর আগের মনিব সেই জহুরির থেকে রত্ন চুরি করেছিল। তারপরে এসে ওঠে তোদের বাড়িতে। তো বাবার সংগ্রহে 108টা পাথর দেখে ওর মাথা ঘুরে যায়। সামান্য 8 টাকা মাইনের চাকরের পক্ষে সেগুলো কেনার ক্ষমতা কোনোদিনই হতো না। তাই সে এই পন্থা ধারণ করলো। বছরের পর বছর লাগিয়ে দিল তোদের বিশ্বাস অর্জন করতে। তোর বাবার সঙ্গে তার ছিল রোজকার ওঠা বসা। তাই পাথরগুলো কোথায় কিভাবে রাখা থাকে সেসব ওদেশ ওর কাছে নখদর্পণে ছিল। তারপরেই এক সময় এসে ঠিক করলো রত্নগুলো হাতিয়ে পালাবে। আমি তো বিশ্বাস করতে পারছি না রে। শেষ অব্দি মাথা এই কাজ করলো। তোর চোখ কখনো কোনো ভুল করতে পারে না, আমি জানি। তাই তুই যে সত্যি বলছিস সে বিষয়ে আমি নিশ্চিত। তবে মাথাই যদি নিয়ে থাকবে তবে নিশ্চয়ই সেসব এ বাড়িতেই এখনো আছে, কারণ ও তো অনেক দিন হলো বাড়ি থেকে বেরোয়নি। ঠিক ঠিক তাই। ওই বাড়িরই কোথাও একটা লুকিয়ে রেখেছে পাথরগুলো। ওই মাথা ওদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখি যদি জ্ঞান ফেরার পর কিছু আদায় করতে পারি ওর থেকে।
হাতটা। হরিবাবু, ডাক্তার এসেছেন। আসুন ডাক্তারবাবু, আসুন। আমার এই বন্ধুর হাতটা একটু দেখবেন। ডাক্তার ত্রৈলোক্যর হাতটা ভালো করে পরীক্ষা করে দেখে ভালোভাবে বেঁধে দিলেন। কয়েকটা ওষুধপত্র হরিসাধনকে বুঝিয়ে দিলেন। তারপর মাধাকে পরীক্ষা করে তিনি জানালেন, এর অবস্থা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব একে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। এসব কি বলছিস তুই? হ্যাঁ, পাগল হলি নাকি? শরীরের অবস্থাটা দেখেছিস তোর? এভাবে তুই এখন এখান থেকে যাওয়ার কথা বলছিস? কিভাবে, কেন? না না, আমি তোকে কোথাও যেতে দেবো না। অন্তত 1 সপ্তাহ তো এখানে থাকতেই হবে তোকে। একটু সুস্থ হলে যেখানে খুশি যাস না হয়। আর কোনো কথা নয়। আজ রাতে ত্রৈলোক্যর চলে যাবার কথা ছিল, কিন্তু বন্ধুর কথা সে ফেলতে পারল না। বিশেষত রত্নগুলোকে খুঁজে বের করে হরিসাধনকে দিতে না পারলে তার মনে একটা বিরাট অস্বস্তি রয়েই যাবে। এটা তো স্পষ্ট যে মাধা রত্নগুলো বাড়ির কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু যতক্ষণ না সে সুস্থ হচ্ছে ততক্ষণ হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আরে না না, কি যে বলিস হরি, আমি কি আর শিশু নাকি? সামান্য হাতটাই যে একটু ভেঙেছে, তাতে তো রাত জেগে আমার সঙ্গে থেকে সেবা শুশ্রূষা করার কোনো প্রয়োজন নেই। যা, তুই ঘুমো গিয়ে, কিছু দরকার পড়লে তোকে ডেকে নেব। হরিসাধন নাছোড়বান্দার মতো জেদ ধরেছিল যে ত্রৈলোক্যের সঙ্গে সেই রাতে শেষ হবে। কখন কি দরকার পড়ে সে তো আর বলা যায় না। কিন্তু ত্রৈলোক্য মানা করে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সে ঘরে একা শুতে চলে গেল, কিন্তু বিছানায় গা এলিয়ে দেওয়ার পরও ঘুম এলো না। সেই এক চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মাধা এই বাড়ির কোথায় রেখেছে সেই পাথরগুলো? সেগুলো খুঁজে না পেলে হরিকে পথে বসা থেকে বাঁচানো তো কোনো মতেই সম্ভব না। শোন হরি, মাথার উদ্দেশ্য ওগুলো বিক্রি করা ছিল না। কোথাও বিক্রি করা যে সম্ভাবনা সেটা সে নিজেই বলেছিল সেদিন। কিন্তু এখন কথা হচ্ছে কোথায় রেখেছে ওগুলো। আচ্ছা হরি, মাথা কাল রাতে এই ঘরে প্রেতমূর্তি এসে আমাকে কি শুধু ভয় দেখিয়ে তাড়ানোর জন্যই এসেছিল, নাকি রত্নগুলোকে সেই ঘরের কোথাও লুকিয়ে রেখেছে? ঠিক তাই, এটা আগে কেন মাথায় এলো না? সেই জন্য এই ঘরটাকে ভূতের ঘর বলে গুজব রটিয়েছে। আমার পান্নার আংটিটা নেবার হলে বা আমাকে মেরে ফেলার হলে সে সহজেই সেই কাজ উদ্ধার করতে পারত, কিন্তু তা যখন করেনি, তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক। না, কোথাও পাচ্ছি না তো। আমি নিশ্চিত হরি, প্রথম দিন আমার ঘর পরিষ্কার করতে আসার সময় সে জিনিসগুলোকে বাধ্য হয়ে অন্য জায়গায় সরিয়ে দেয়। দেখি এটা নেই। তার পরের রাতেই আমাকে ভূতের ভয় দেখায়, যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়ি ছেড়ে পালাই। কিন্তু যখন দেখলো পরদিন আমি চলে যাব বলে মনস্থ করেছি, তৎক্ষণাৎ আমাদের স্নানের সময় উপরে এসে আবার রত্নগুলো এই ঘরেই কোথাও লুকিয়ে ফেলে। জানিস হরি, সে সময় টুপিটা চোখে পড়তেই সেটা নিয়েও চম্পট দেয়। এই ঘর ছাড়া সেগুলো রাখার সুরক্ষিত স্থান তো আর নেই, কেননা ভূতের ভয় হোক বা গুজবে এই ঘরে অন্য কেউ কেন, স্বয়ং হরিসাধন হয়তো তেমন ঢুকবে না। কিন্তু কোথায় রেখেছে? আচ্ছা হরি, এই ঘরে কি কোথাও কোনো গোপন জায়গা থাকলে থাকতে পারে? না না, অস্বাভাবিক নয়। এত পুরনো বাড়ি যখন তখন থাকতেই পারে। মাথা নিজেও তো পুরনো লোক, সুতরাং সে যে এরকম জানবে না তাও হতে পারে না। অনেক ভেবেও আপাতত কুল কিনারা করে উঠতে পারল না ত্রৈলোক্য। এভাবেই একসময় রাত শেষ হয়ে সকাল হলো। এক রাতেই চোখ মুখের কি অবস্থা করেছিস রে তিলক? রাতে ঘুমোসনি? হাতে খুব যন্ত্রণা হচ্ছিল না রে? দাঁড়া, আমি ডাক্তারবাবুকে আর একবার ডাকি আজকে। না না, ওসব কিছু করতে হবে না। হ্যাঁ, রাতে জেগেছিলাম তা ঠিক, কিন্তু অন্য কারণে। তোর বাবার মূল্যবান পাথরগুলোই আমার অনিদ্রার কারণ। আমার স্থির বিশ্বাস সেগুলো এই ঘরেই রয়েছে। এই ঘরে? বেশ, তোর যদি তাই মনে হয়, আজই কিছু লোক ঠিক করছি, তারা এই ঘর খুঁজে দেখুক। আচ্ছা হরি,
তোর বাবা ওগুলো কোথায় রাখতেন জানিস? একটা হাতির দাঁতের তৈরি বাক্সের ভেতর, যেটা কিনা আমার কাছেই আছে এখন। যদিও বা সেটা উধাও হয়েছিল, কিন্তু আবার আমি ফিরে পেয়েছি। বাগানের একটা আম গাছের তলায় পড়েছিল। ওরকম বাক্স দুটো ছিল, তার মধ্যে একটা যেদিন হারায় তার ঠিক কদিন পরই রত্নগুলো হারিয়ে যায়। পুলিশের লোক খানা তল্লাশি করতে গিয়ে বাক্সটা পায়। পাথর ভর্তি বাক্সটা বাবা বিছানার ভিতরে একটা গোপন স্থানে রাখতেন। এই 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 বিছানায়? কিন্তু কাল তো অনেক খুঁজলাম, কই পেলাম না তো কিছু। হরি, তুই আমাকে দয়া করে বল বিছানা ঠিক কোন জায়গায় রাখতো? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, তুই ব্যস্ত হোস না। সেই ফাঁকা জায়গাটা দেখলেই মন খারাপ হয়ে যায় রে। আগে তালা দেওয়া থাকতো, এখন খোলাই থাকে। আর লাগিয়ে কি লাভ বল? তুই যখন বলছিস তোকে একবার দেখাই, দাঁড়া। এই বলে হরিসাধন বিছানার ওপর উঠে উপরে চাদর আর লেপ তুলে গদিটা বের করা মাত্রই একটা ছোট্ট কাঠের বোতাম চোখে পড়ল। সেটাই আলতো চাপ দেওয়া মাত্রই ঘর ঘর করে একটা বাক্স মতন ডালা খুলে গেল। এ কি, এ আমি কি দেখছি রে তিলক? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি? বন্ধুর কথা শুনে ত্রৈলোক্য তড়ি ঘড়ি মুখ বাড়িয়ে তাকালো বিছানার দিকে। দেখতে পেল বাক্স ভর্তি মূল্যবান রত্ন পাথর। ত্রৈলোক্য একে একে সবগুলো গুনল। 108টাই অক্ষুণ্ণ অবস্থায় আছে। জানিস হরি, ওই মাথা জানতো একমাত্র এই জায়গায় সে পাথরগুলো রাখলে আর দ্বিতীয়বার কেউ খুঁজতে আসবে না, খুঁজতে আসার কথা চিন্তা পর্যন্ত করবে না। হরিসাধন যেন তখনও বিমূঢ়ের মতো বসে আছে। সে এখনও বিশ্বাস করে উঠতে পারছে না যে তাকে আর রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না। বন্ধুর হাতটা ধরে সে হাউ হাউ করে কেঁদে উঠল। তুই যে কেমনভাবে এত বড় অসম্ভবকে সম্ভব করলি আমি জানি না রে তিলক। তুই স্বয়ং ঈশ্বরের দূত হয়ে এসেছিলিস। মাথার ওপর তোর প্রথম থেকেই সন্দেহ ছিল, আমি বরং তোর কথায় পাত্তা দিইনি। ভাবতাম তুই অমূলক চিন্তা করছিস। আমায় ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে আমাকে। ছাড় তো, এখন আবার এসব কেন? তোর এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল আর আমি তা চেয়ে চেয়ে দেখবো তা কি হয়? আমি নিশ্চিত এর মধ্যে তুষারখানা পাথর বেচলেই তোর সমস্ত দেনা শোধ হয়ে যাবে। তুই চিন্তা করিস না, মাথার কথা আর ভাবিস না। ও হাসপাতাল থেকে এ বাড়িতে আর ফিরবে বলে মনে হয় না। ও জানে ও ধরা পড়ে গিয়েছে। এতক্ষণে ওকে আমরা পুলিশে দিয়ে নিয়েই অনেক। তোর জন্যই আমি সব ফিরে পেলাম আবার। শুধু ধন সম্পদ না, বাণিজ্য তো বাঁচল শুধু তোর জন্য। লোকে ঠিকই বলে তিলক গোয়েন্দাকে হারানো কারোর সাধ্যি নেই। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রে, কোনোদিনও না। সে শোধ করতে নাই পারিস, তবে আমার একখানা কথা তো রাখতেই পারিস। বল না, তুই যা বলবি আমি সব শুনবো, বল। বলছি, এবার একটা বিয়ে করে সংসারী হয়ে যা। এই পরিবার বল, বাড়ি ঘর তোর বল, আর স্বয়ং তোকেই বল, এসবকে গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে রাখার জন্য আমার একটা বউ ঠান চাই। এতদিন তো বিষয় আশয়ের দুরবস্থার জন্য সংসারের কথা ভাবিসনি, কিন্তু এখন তো আর সে চিন্তা নেই। তাহলে আর দেরি কিসের? বেশ, আমার আপত্তি নেই। তুই বরং তাড়াতাড়ি ভালো হয়ে উঠে পাত্রী খুঁজে দে। ততদিন কিন্তু তোকে কোথাও যেতে দেব না। কি মনে থাকবে তো? আমিও তাই ভাবছি। আমার উপরওয়ালাকে চিঠি লিখে ছুটিটা কয়েকদিন বাড়িয়ে নেব, কারণ তোকে সংসারী না করে আমি আর কোথাও যাচ্ছি না, বুঝলি? এইভাবেই শেষ হলো প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা রহস্য রোমাঞ্চে ভরা কাহিনী মানিক চোর। এই গল্পের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ছিলেন সায়নদীপ ব্যানার্জি, ত্রৈলোক্যনাথ সেন ওরফে তিলক চরিত্রে কুন্তল ভট্টাচার্য,
হরিসাধন বোস এবং মাধা চরিত্রে কৌশিক ব্যানার্জি, কনস্টেবল বলরাম চরিত্রে ছিলেন অভিজিৎ। আজকের গল্পের শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু, গল্পের আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল এবং সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আর এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন। রহস্যে দরজা খুলে গেলেও ভালো রহস্যের মজা কিন্তু এখানেই শেষ নয়। আবার দেখা হবে আরও এক নতুন রহস্য, আরও একটি নতুন কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প, শুনতে থাকুন রহস্য, শুনতে থাকুন কেয়ার অফ কাহিনী।